স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 500 বছরের মধ্যে দীর্ঘ সূর্যগ্রহণ দেখল বিশ্ব। আংশিক দৃশ্য ছিল বাংলাদেশের আকাশেও। দীর্ঘ এই গ্রহণ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সংবাদে নিয়ে থাকবে প্রতিবেদন, দেখার আমন্ত্রণ রইল। এবারে অন্যান্য সংবাদ। আর্থিক সংকটে গণমাধ্যম, করোনাকালে তা ভয়াবহ রূপ নিলেও এই সংকট আরও আগের। বিজ্ঞাপনী নীতিমালায় অসঙ্গতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন চলে যাওয়া ঠেকাতে সরকারের ব্যর্থতায় এমনটা ঘটছে বলে অনেকের ধারণা। বিজ্ঞাপনী নীতির অসঙ্গতি হিসাবে ওষুধের বিজ্ঞাপন প্রচারের অনুমতি না থাকা নিয়েও কথা তুলছেন অনেকে। আরও জানাচ্ছেন তানজির মেহেদি। ভারতীয় গণমাধ্যমে হরহামেশাই চোখে পড়ে ওষুধের বিজ্ঞাপন। বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে ওষুধের বিজ্ঞাপন প্রচারিত হলেও বাংলাদেশে তা নিষিদ্ধ। ফলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার করতে পারছে না ওষুধ কোম্পানিগুলো। আবার সরকারি বিজ্ঞাপন প্রিন্ট মিডিয়াতে থাকলেও বঞ্চিত হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এসব অসঙ্গতির কারণে ভয়াবহ আর্থিক সংকটে গণমাধ্যম, সংবাদকর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান। এরকম আরো সেক্টরের নিষেধাজ্ঞা আছে, সরকারের নিষেধাজ্ঞা আছে গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে, সেগুলা বিবেচনা করে প্রত্যাহারের একটা বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের হিসেব বলছে বছরে প্রায় 2000 কোটি টাকার বিজ্ঞাপন চলে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় টিভি চ্যানেলগুলোতে চলে যাওয়া বিজ্ঞাপনের অর্থ নেহাত কম নয়। বিদেশি চ্যানেলগুলোতে আমাদের দেশের যে বিজ্ঞাপন বন্ধের যে নিয়মটি আছে সেটি পুরোপুরিভাবে আমি মনে করি বাস্তবায়ন করতে হবে। কেবল অপারেটরদের ডিজিটাল করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিকে কিন্তু একটা সময় নির্দিষ্ট করে দিয়ে সেটিকে করা দরকার। সরকার প্রিন্ট মিডিয়াতে যদি বিজ্ঞাপনের জন্য তাদের ফান্ড থাকে, তাহলে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কেন থাকবে না? বিজ্ঞাপন বাবদ সরকারের কাছে বকেয়া পড়ে আছে শত কোটি টাকারও বেশি। শুধু চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কাছে ক্রোড়পত্র বাবদ গণমাধ্যমগুলো পাওনা আছে 80 কোটি টাকা। প্রত্যেকটা বিজ্ঞাপন দাতা তাদেরকে আমার কাছে অনুরোধ, তারা যে বিজ্ঞাপন যেটা তারা দিতেন এটা তাদের সামর্থ্য অনুযায়ী এটা অব্যাহত রাখা এবং তাদের বকেয়াটা পরিশোধ করা। দেশের স্বার্থে সরকারের ভূমিকা রাখা উচিত মনে করছেন বিশ্লেষকরা। সকলে মিলে এই দায়িত্ব পালন করতে হবে যে গণমাধ্যমগুলো যেন এই সময় কোনোভাবে কোনো সংকটে না পড়ে যায়। সরকারের যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো যেন সঠিকভাবেই গণমাধ্যম আগে যেভাবে পেয়ে এসেছে সেইভাবে যেন তাদের পাওয়াটা অব্যাহত থাকে। সংশ্লিষ্টরা বলছেন গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলে তার খেসারত দিতে হবে রাষ্ট্র ও জনগণকে। তাই এখনই নিতে হবে সমন্বিত পদক্ষেপ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। কোভিড-19 বিস্তার ঠেকাতে দেশের 10 জেলার 27 এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির এই আদেশ জারি করে। 21 জুন থেকে 8 জুলাই পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার মধ্যরাতে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের 7টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে। কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় দেশে বিভিন্ন অঞ্চলকে যে 3টি জোনে ভাগ করা হয়েছে তার মধ্যে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল। নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রবণ এই এলাকাগুলোতে 21 জুন থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে। লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ, বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত এবং অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে। কোন কোন রেড জোনে কোন 21 দিন সাধারণ ছুটি থাকবে আদেশে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। করোনায় দেশে নতুন করে 3531 জন শনাক্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,12,306 জনে। সারা দেশে একদিনে আরও 39 জনের প্রাণহানিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1446 জনে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
আরও জানানো হয় 24 ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা হয়েছে 15,885টি। এছাড়া নতুন 1,084 জন সহ মোট সুস্থ হয়েছেন 45,077 জন। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,710টি এবং পরীক্ষা হয়েছে 15,585টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 6,12,164টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,531 জন। শনাক্তের হার 22.66% এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,12,306 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,464 জন। করোনা ভাইরাসের কারণে দেশে দেশে মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা 4,68,536 জন। এর মধ্যে গেল 24 ঘন্টায় ব্রাজিলের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে, মারা গেছেন 968 জন। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে 647 জন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, সেখানে মারা গেছেন 572 জন। দেশটিতে এরই মধ্যে সংক্রমণ ছাড়িয়েছে 10,70,000-এর বেশি। এখন পর্যন্ত সারা বিশ্বে মোট সংক্রমিত হয়েছেন 89,97,975 জন মানুষ। রাশিয়া রয়েছে তৃতীয় অবস্থানে এবং ভারত চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ 15,000 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত 4,11,700 বেশি মানুষ, প্রাণ হারিয়েছেন 13,280 জন। ভয়াবহ মাত্রায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় দিল্লির সমস্ত সরকারি হাসপাতালে কর্মীদের ছুটি বাতিল করেছে দেশটির প্রশাসন। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউনে থাকা সৌদি আরবে আজ রোববার সকাল 6টা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। সব ধরনের বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর থেকেও নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। সেই সঙ্গে খুলে দেওয়া হয়েছে পবিত্র মসজিদুল হারাম। সব মিলিয়ে পবিত্র মক্কা নগরীর 1,560টি মসজিদ মুসল্লিদের নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে নামাজ আদায়ের সময় কঠোরভাবে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। চলাচলে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে। তবে হজ পালনের বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। করোনার ব্যাপক প্রকোপের মাঝেও বিধিনিষেধ মানছেন না সাধারণ মানুষ। পুলিশের সহকারী মহাপরিদর্শক অভিযোগ করেছেন, পুলিশ সদস্যদের দেখলে স্বাস্থ্যবিধি মানতে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন। পুলিশ চলে গেলে তারা স্বাস্থ্যবিধি মানছেন না। চিকিৎসকরা বলছেন, সামাজিক দূরত্ব না মানলে করোনা ভাইরাসের বিস্তার ঠেকানো যাবে না। মৌ খন্দকারের রিপোর্ট। আবারও আগের অবস্থায় ফিরে এসেছে রাজধানী ঢাকা। প্রতিদিনই বিভিন্নভাবে জনসমাগম বাড়ছে। নানা কাজে বাইরে বের হওয়া মানুষজন যথাযথ সামাজিক দূরত্ব মানছেন না বলে অভিযোগ রয়েছে। এমনকি অনেকেই নিয়ম মেনে মাস্ক ব্যবহার করছেন না। দূরত্ব বজায় যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করি। এখন তিনজন একসঙ্গে কথা বলতেছিলাম আর কি। উচিত মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা। ওই বই আছি, গল্প করতেছি, ট্রেনে কামাই কাজ নাই। এদিকে পুলিশের এআইজি মিডিয়া মোহাম্মদ সোহেল রানা বলেছেন, এখনও সাধারণ মানুষকে সচেতন করতে বেশ বেগ পেতে হচ্ছে। শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে এটি বাস্তবায়ন করা খুব সহজ হবে না। আমরা তাই মূলত মোটিভেশনের মাধ্যমে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে চেষ্টা করছি। পাশাপাশি প্রয়োজন হলে আমরা কঠোর হতে দ্বিধা করব না। অন্যদিকে চিকিৎসকদের আশঙ্কা, মানুষ সচেতন না হলে সংক্রমণ আরও বাড়বে। ধারাবাহিকভাবে চলতে থাকবে, ফলে এটি বিস্তৃত হবে এবং ব্যাপক সংখ্যক মানুষকে সংক্রান্ত করবে। এ কারণে এই রোগটি প্রতিরোধের জন্য, রোগটি থামানোর জন্য শারীরিক দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে বাধ্য করার জন্য সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার লেলিন চৌধুরী। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে করোনার সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছেনি বলে মনে করেন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এজন্য বাংলাদেশে করোনার সংক্রমণ ঠেকাতে দ্রুত পরীক্ষা, শনাক্ত ও আইসোলেশনের উপর গুরুত্ব দিয়েছেন তারা। পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পিত উপায়ে লকডাউন সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার তাগিদ চীনা বিশেষজ্ঞদের। রোববার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাবের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তারা। প্লাবন রহমানের রিপোর্ট। 31 ডিসেম্বর 2019 চীনের উহানে প্রথম সংক্রমণ শুরু করোনা ভাইরাসের। এরপর হু হু করে বেড়েছে সংক্রমণ, মৃত্যু ছড়িয়ে পড়ে পুরো চীনে। কিন্তু লকডাউন সহ বিভিন্ন কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে করোনা সংক্রমণের গতি টেনে ধরতে সমর্থ হয় চীন।
বাংলাদেশে 8 মার্চ প্রথম শনাক্ত হয় করোনা রোগী। 3 মাস পার হলেও পরিস্থিতি যাচ্ছে খারাপের দিকেই। এমন বাস্তবতায় সফল চীনের অভিজ্ঞতা বিনিময়ে 2 সপ্তাহের সফরে বাংলাদেশে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। বাংলাদেশ ছাড়ার আগে রোববার এক ভার্চুয়াল আলোচনায় অংশ নেন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। জানান, বাংলাদেশে এখনো করোনার সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছেনি। কবে পৌঁছাবে তাও বলা কঠিন। তাই বৈজ্ঞানিক উপায়ে লকডাউনের বিকল্প নেই। Early treatment is very important. If we have patients, this virus is not something very, very harmful. Those died is because of their own weakness. বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ, পরীক্ষা হচ্ছে অনেক কম। এজন্য দ্রুত পরীক্ষা বাড়িয়ে রোগী শনাক্তের মাধ্যমে নিতে হবে কার্যকর পদক্ষেপ। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের প্রশংসা করেছে চীনা দল। We don't separate everybody. We don't isolate everybody. China's early report, early detection, early isolation, early treatment. So we see many China's death rate, their fatality is very low comparing to others. Because বাংলাদেশের করোনা পর্যবেক্ষণ 1 সপ্তাহের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জমা দেবে এই বিশেষজ্ঞ দল। জানিয়েছে, ভ্যাকসিন তৈরিতে চীন সক্ষম হলে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে সবার আগে। লাবন রহমান, নিউজ 24, ঢাকা। সেবা নয়, করোনা রোগীর পকেট কেটে চিকিৎসা দিচ্ছে রাজধানীর বেসরকারি আনোয়ার খান মডার্ন হাসপাতাল। রোগীকে অক্সিজেন না দিয়েও বিল তুলে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এমনকি রোগীর কাছে চিকিৎসক না গিয়েও বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। আছে সার্ভিস চার্জের নামে ভুতুড়ে বিল। চিকিৎসা নিতে গিয়ে অসহায় রোগীরা, বিশেষজ্ঞ চিকিৎসকরা এ বিষয়ে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। হাসান পারভেজের রিপোর্ট। একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল। করোনা আক্রান্ত মোজাম্মেল হক চৌধুরী 30 মে ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে। 15 দিনের বিল ধরিয়ে দেওয়া হয় প্রায় 3.5 লাখ টাকা। এই 15 দিনে মাত্র 30 মিনিট অক্সিজেন দেওয়া হয় মোজাম্মেল হককে, কিন্তু 9 দিনের বিল বাবদ ধরা হয়েছে 86,400 টাকা। 15 মিনিট করে আধা ঘন্টা অক্সিজেন দেওয়া হয়, যেটার বিল ওনারা ধরে 86,400 টাকা, যেটা ওনাদের হিসেব মতে 216 ঘন্টার বিল। 216 ঘন্টা মানে 9 দিন। সেটার এক্সপ্লেনেশন চাওয়া হলে ওনার আনোয়ার খান মডার্ন আমাদেরকে কিচ্ছু বলেনি, শুধু একটাই ওনাদের কাছে এক্সপ্লেনেশন, আপনার বিল এটা দিয়ে আপনি রুগী নিয়ে যান। রোগীর স্বজনদের অভিযোগ, ওষুধ না দিয়েও বিল করেছে প্রায় 9,000 টাকা। রোগীর কাছে চিকিৎসক না গিয়েও বিল করেছে আনোয়ার খান মডার্ন হাসপাতাল। আর রোগীর নিজের কেবিন নিজে পরিষ্কার করার পরও সার্ভিস চার্জের নামে বিল ধরিয়ে দিয়েছে 45,400 টাকা। ওনার কাছে কোনো ধরনের ডিউটি ডাক্তার যাননি, কিন্তু ডিউটি ডাক্তার চার্জ হিসেবে 12,000 সামথিং ওনাকে নিয়ে নিয়েছেন। যেখানে আপনি নর্মাল কোনো টিস্যু বক্স দেননি, নর্মাল কোনো সার্ভিসই প্রোভাইড করেননি, যেখানে আপনার নার্সরা যেত না, সেখানে আপনি নার্সিং বাবদ 11,000 সামথিং এবং সার্ভিস চার্জ বাবদ আলাদা টাকা নিয়েছেন। ইভেন আমি আনোয়ার খান মডার্নের যিনি ওনার মিস্টার এমপি আনোয়ার খান, ওনাকে বলেছি, উনি আমাকে শুধু একটা কথাই বলেছে, আপনার বাবা ঠিক হয়ে গেছে, শুকুর করেন, টাকা দিয়ে রোগী নিয়ে যান। এই বিষয়ে জানার জন্য বারবার চেষ্টা করেও আনোয়ার খান মডার্ন হাসপাতালের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের এমন ভোগান্তি প্রতিদিনের হলেও কর্তৃপক্ষ নির্বিকার। ব্যবস্থা নেওয়ার কথা বলে বারবার দায় সারছেন তারা। নীতিমালা থাকবে না কেন বলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি মতন হলে তো হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দেশীয় রাজাদের তোয়াক্কা করতো না, দিল্লির কাছ থেকে একটা সনদ নিয়ে আসতো, নিয়ে এসে যা ইচ্ছে থাকে মৃত্যুপথ যাত্রী লোকের পকেট কেটে লাভ করছে। লাভ করা যাদের কাজ, তারা লাভ করাই জীবনের ব্রত, ওরাই লাভই করবে। রোগীদের হয়রানি ও ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মতন দেশের আর্থসামাজিক কন্ডিশনে এটা অত্যন্ত বেশি, এগুলো ঠিক না। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতিতে সুরক্ষা সরঞ্জাম, মাস্ক ও পিপিই কেনায় দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ওষুধাগারের কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। সুরক্ষা সামগ্রী কেনার দুর্নীতি অনুসন্ধানে দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি স্বাক্ষরিত চিঠি দিয়ে তথ্য ও রেকর্ডপত্র চাওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক বরাবর চিঠিগুলো পাঠানো হয়েছে। চিঠিতে আগামী 30 জুনের মধ্যে সব তথ্য দুদককে জানাতে বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনায় উন্নয়ন ব্যাহত হচ্ছে, এরপরও উন্নয়নের গতি ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় তিনি এসব কথা বলেন। করোনার এই মহামারীতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন শাহ আলী জয়। করোনা সংক্রমণের কারণে গণভবন থেকে অনলাইনে একনেক সভায় যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবের পর এটি একনেকের প্রথম বৈঠক। বৈঠকে সরকার প্রধান বলেন, এই সময়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখাই বড় চ্যালেঞ্জ। আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখবো। সেই কারণেই আমরা শত সমস্যার মাঝেও আমরা ব্যবস্থা করেছি। জীবন জীবিকার তাগিদে মহামারীর মধ্যেও অনেক কিছুই খুলে দিতে হয়েছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দেন। এটা শুধু বাংলাদেশ বলে না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা সমগ্র বিশ্বে, কাজে এর হাত থেকে যেন মানুষ মুক্তি পেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই। এই জন্য আমি দেশবাসীকেও এটুকু অনুরোধ করব যে সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে। জীবন চলতে থাকবে, কারণ স্থবির থাকতে পারে না, কিন্তু তারপরেও একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। সভায় করোনায় প্রাণ হারানো রাজনৈতিক, স্বাস্থ্যকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ দেশের সকল মানুষ এবং প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। করোনার প্রভাব পড়েছে দেশের উন্নয়ন প্রকল্পে। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 57.37%। এর আগে বছর যা ছিল 67.97%। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি স্বীকার করেন, করোনা ভাইরাসের জন্য উন্নয়ন প্রকল্প সময়মতো বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। মন্ত্রী জানান, একনেক বৈঠকে মোট 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে মোট ব্যয় হবে 9,460 কোটি টাকা। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় সিটি কর্পোরেশনের 250 শয্যার আইসোলেশন সেন্টারে রোববার থেকে শুরু হয়েছে রোগী ভর্তি। এই সেন্টারে করোনা রোগীদের চিকিৎসা দিতে রাজি না হওয়ায় গেল বৃহস্পতিবার 10 চিকিৎসককে অব্যাহতি দেয় সিটি মেয়র। তবে করোনা যুদ্ধে চিকিৎসকদের মনোবল চাঙ্গা রাখতে বিশেষ পুরস্কার দেওয়ার পরামর্শ সমাজ বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল, জেনারেল হাসপাতাল সহ সরকারি 4 হাসপাতালে বর্তমানে কোনো শয্যা ফাঁকা নেই। এই অবস্থায় সিটি কর্পোরেশনের 250 শয্যার আইসোলেশন সেন্টারে রোববার থেকে শুরু হয়েছে করোনা রোগী ভর্তি। এ সেন্টারে বর্তমানে প্রাথমিকভাবে 50টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা হয়েছে। হাই ফ্লো নেজাল ক্যানোলা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এখান থেকে কোনো রোগী যাতে বিনা চিকিৎসায় ফিরে যেতে না হয়, সেই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। গেল 13 জুন এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হলেও চিকিৎসকরা সেবা দিতে রাজি না হওয়ায় রোগী ভর্তি করতে পারেনি কর্তৃপক্ষ। পরে গেল বৃহস্পতিবার 10 চিকিৎসককে বহিষ্কার করে সিটি মেয়র। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই সিদ্ধান্ত উনি কোনোভাবে ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে না। তবে এই সেন্টারে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রাখা হয়েছে বলে জানান সিটি মেয়র। এইখানে দায়িত্ব পালন করাকালে ওনারা বা হোটেলে থাকবেন, ওনাদের থাকা, খাওয়ার, ট্রান্সপোর্ট সবগুলো আমরা প্রোভাইড করব। পারমেন্ট করার ক্ষেত্রে এই চিকিৎসা যারা দিবেন ওনাদেরকে আমরা অগ্রাধিকার দিব। তবে করোনা যুদ্ধে চিকিৎসকদের মনোবল চাঙ্গা করতে বিশেষ পুরস্কার দেওয়ার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। ডাক্তারদেরকে যথাযথ স্বীকৃতি, সম্মান, মর্যাদাশীল করার জন্য আরও কি পন্থা আছে এবং রাষ্ট্রীয় পুরস্কৃত করার জন্য ওদেরকে আমার মনে হয় আমাদের এই সুযোগটুকু বের করে আনতে হবে। চট্টগ্রামে শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 6,000-এর বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 141 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা চিকিৎসায় অনুমান নির্ভর ওষুধ মজুদ না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। এ সময় তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ কিংবা অক্সিজেন ব্যবহার করা বিপজ্জনক,
জনগণকে ভয় না পেয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। সিলিন্ডার মজুত করছেন, বাসা বাড়িতে অনুমান নির্ভর ঔষধ মজুত করছেন, এটা অপ্রয়োজনীয় এবং বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া এ ধরনের সিলিন্ডার এবং অনুমান নির্বোধ ঔষধের ব্যবহার হিতে বিপরীত হতে পারে। সিলিন্ডার মজুত করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে আমাদের করোনা প্রতিরোধে মনোনিবেশ করা জরুরি। করোনার কারণে প্রায় 3 মাস বন্ধ থাকার পর ফের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লন্ডন রুটের ফ্লাইট শুরু করলো। 187 জন যাত্রী নিয়ে রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে। উড়োজাহাজটিতে 271 আসন থাকলেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বাস্থ্যবিধি মেনে 25% আসন খালি রেখে যাত্রী পরিবহন করছেন। 16 জুন থেকে ফ্লাইট চালুর অনুমতি পেলেও বিমান রোববার থেকে ঢাকা লন্ডন রুটে ফ্লাইট শুরু করলো। করোনার প্রভাবে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে বৈদেশিক শ্রমবাজারে। এরই মধ্যে গেল 6 মাসে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন 3 লাখ বাংলাদেশি কর্মী। দেশে ফেরার জন্য ফ্লাইট চালুর অপেক্ষায় আছেন আরও লাখ লাখ মানুষ। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এখন থেকে সমন্বিত পরিকল্পনা না নিলে বেকার হবে লাখ লাখ মানুষ। তবে পরিস্থিতি মোকাবেলায় বিকল্প বাজার অনুসন্ধানে নেমেছে সরকার, জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মনিরুস সালিহিন। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। স্বাধীনতার পর থেকে পৃথিবীর প্রায় 70টি দেশে জীবিকার সন্ধানে ছুটেছেন অন্তত 1,28 লাখ বাংলাদেশি, যাদের শ্রমে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর সেই সব দেশের সামগ্রিক অর্থনীতি। প্রবাস জীবনের ইতিহাসে এখনই সবচেয়ে ভয়ঙ্কর সময় পার করছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। বিভিন্ন সূত্র বলছে, করোনার প্রভাবে অর্থনীতি ভেঙে পড়ায় গেল 6 মাসে কর্মহীন হয়ে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর নানা প্রান্ত থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছেন প্রায় 3 লাখ কর্মী। এ সময় বিদেশে যেতে পারেননি অন্তত আরও 3 লাখ। এছাড়া দেশে ফিরতে ফ্লাইট চালুর অপেক্ষায় রয়েছেন লাখ লাখ কর্মী। দেশে ফিরে আসার পরে তাদের অর্থনৈতিক পুনর্বাসনের জন্য ইমিডিয়েট ক্যাশ গ্রান্ট, এটা কিন্তু সরকারের কাছে একটা বড় রকমের চাহিদা নাগরিক সমাজের তরফ থেকে করা হয়েছে। এরা আসলে কেমন আছেন, কিভাবে থাকছেন এবং তাদের পাসপোর্ট থেকে শুরু করে অন্যান্য বৈধ কাগজপত্রগুলো ঠিক আছে কিনা, এগুলোর ব্যাপারে সেখানকার স্থানীয় বাংলাদেশের দূতাবাসের একটা বড় ভূমিকা থাকবে অবশ্যই। ফিরে আসা কর্মীদের বিষয়ে সরকারের সমন্বিত পদক্ষেপ জরুরি বলে মনে করছেন এই অভিবাসন বিশেষজ্ঞরা। শুধুমাত্র লোন দিলেই চলবে না, সেই কারণে ফাইন্যান্সিয়াল লিটারেসি দরকার, ট্রেনিং দরকার, মার্কেটের সঙ্গে সম্পর্ক স্থাপন দরকার। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বলছেন, বিকল্প বাজারের অনুসন্ধানে নেমেছেন তারা। বাস্তবতার নিরিখে আরও কিছু উদ্যোগের কথাও জানালেন সচিব। আমরা ইতিমধ্যেই আমাদের যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিশনের সাথে কথা বলে জেনেছি যে এখানে কৃষি ক্ষেত্রে এবং স্বাস্থ্য ব্যবস্থায় নতুন কিছু সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগগুলো গ্রহণ করতে চাই। শুধু কর্মহীন হয়ে পড়াই না, এরই মধ্যে বিদেশে করোনা আক্রান্ত হওয়া বাংলাদেশির সংখ্যা লাখ ছুঁই। মৃত্যু হয়েছে 1000-এরও বেশি। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ব্যাংক খাতে কর্মীদের বেতন কমানোর তালিকা দীর্ঘ হচ্ছে। এতে ক্ষুব্ধ হলেও চাকরি হারানোর ভয়ে মুখ খুলছেন না কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, বেতন কমিয়ে দেয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এমন সিদ্ধান্ত থেকে সরে এসে খেলাপি ঋণ আদায়ে সোচ্চার হওয়ার কথা বলছেন তারা। সুলতান আহমেদের রিপোর্ট। ঘটনার সূত্রপাত ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির এক চিঠির মাধ্যমে, যেখানে তারা খরচ কমিয়ে আনার পরামর্শ দেয় ব্যাংকগুলোকে। তবে তারপর থেকেই ক্রমান্বয়ে ঘোষণা আসতে থাকে বিভিন্ন ব্যাংকে বেতন কমানোর। করোনা ঝুঁকির মধ্যে অফিস করেও এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যাংকাররা। করোনার পরিস্থিতিতে সবকিছুর দামেরই ঊর্ধ্বমুখী এবং বাড়ি ভাড়াও কোনো বাড়িওয়ালারা কমায়নি, যার ফলে আমাদের জীবনযাপন করা খুবই দুর্বিষহ হয়ে উঠছে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠানটি কর্মকর্তাদের বেতন অনুযায়ী 10 থেকে 40% পর্যন্ত কর্তনের সিদ্ধান্ত নেয়। এর আগে এক্সিম ব্যাংক 15%, এবি ব্যাংক 5% ও সিটি ব্যাংক বেতন কমিয়েছে 16%। এই কোভিড উদ্ভূত পরিস্থিতি এবং লোনের সুদ হার 9% হয়ে যাওয়া উদ্ভূত পরিস্থিতি দুটোই কাটিয়ে উঠতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদেরকে ব্যাংকের পরিচালন ব্যয় কমাতেই হবে। তবে হাতে গোনা কয়েকটি ব্যাংকের এই কর্মকাণ্ডকে সমর্থন করছে না অন্যান্য ব্যাংক। এই মুহূর্তে ব্যাংকারও তো একজন করোনা ওয়ারিয়ার এবং সে নিজের লাইফকে এক্সপোজ করছে, তারপরে ফ্যামিলি লাইফকে এক্সপোজ করছে।
সেই হিসেবে হয়তো এটা দিয়ে স্টার্ট করাটা উইল বি নট দ্য রাইট থিং। বিশেষজ্ঞরা বলছেন লাভে থাকার পরও বেতন কমানো অনৈতিক। খেলাপি ঋণ আদায় না হওয়ার দায় সব ব্যাংক কর্মকর্তা টানছে বলেও অভিযোগ তাদের। আপনি ইনক্রিমেন্ট বন্ধ রাখতে পারেন, অথবা নতুন কাউকে চাকরিতে বা আপাতত যোগ নিলেন না, কিংবা ব্রাঞ্চ নতুন করে খোলা থেকে বিরত থাকতে পারেন, সেটা করতে। অন্যান্য খরচ কমাতে পারেন, এস্টাবলিশমেন্টে অনেক খরচ কমানো যায়, নাস্তা পানির খরচ কমানো যায়, দান অনুদানের খরচও কমানো যায়। শীঘ্রই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা প্রয়োজন বলেও মত দেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো। এদিকে যমুনার পানি গত এক সপ্তাহ যাবৎ দ্রুত বৃদ্ধির কারণে ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। করোনা দুর্যোগের মধ্যে অসময়ে বন্যার আশঙ্কা করছেন অনেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের বেশ কয়েকটি ইউনিয়নের নদী চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন এ অঞ্চলের প্রায় 15,000 মানুষ। এদিকে পানি বৃদ্ধির ফলে তিস্তা নদীর বিভিন্ন স্থানেও ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো ঘরবাড়ি ও ফসলি জমি। এই সংকটদার চরে আজ 3 দিনাতে পানিবন্দী হয়ে আসি। জমা জমিনও ভাঙতেছে, কোনো এমপি আসতেছে না, আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান আসতেছে না। করোনা মহামারীর মধ্যে বন্যার শঙ্কায় নতুন আতঙ্কে ভুগছেন সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষ। যমুনার পানি গত এক সপ্তাহ যাবৎ দ্রুত বৃদ্ধির কারণে একদিকে যেমন ফসল শাকসবজি তলিয়ে নষ্ট হয়ে গেছে, অন্যদিকে নদী তীরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বন্যা গ্রামে ঢুকছে, বিঘা 3 আমার নষ্ট হয়ে গেছে। 300 বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে, আমাদের আর কোনো জায়গা নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন নদী তীর সংরক্ষণ বাঁধ নিয়মিত মনিটরিং করা হচ্ছে, বন্যায় কোনো সমস্যা হবে না। বন্যা নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো আশঙ্কা নেই। আমরা পরিপূর্ণভাবে বন্যায়ন্ত বাঁধটা আমাদের অনেক ভালো অবস্থানে আছে। এদিকে গত এক সপ্তাহ ধরে ভারতের মেঘালয়ের বৃষ্টি অব্যাহত থাকায় নেত্রকোনার প্রায় সবগুলো নদীর পানির বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদিও পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচেই রয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পার্বত্য জেলা বান্দরবানে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছেন কয়েক হাজার মানুষ। গেল কয়েকদিনে ভারী বর্ষণে ধসে পড়েছে ছোট বড় পাহাড়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কবির হোসেন সিদ্দিকীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবান জেলা সদর, নাক্যংছড়ি ও লামা উপজেলার পাহাড়ি খাল ও সাঙ্গু মাতামুহুরি নদীর পানি বেড়েই চলেছে। এ অবস্থায় পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ পাহাড়বাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় স্থানীয় প্রভাবশালীরা পাহাড় দখল করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। সরকারিভাবে কোনো পুনর্বাসন না করায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। জায়গার কোনো আমার রাস্তা নেই, এই 2 ঘন্টা জায়গা ছাড়া আর কোনো জায়গাই নেই, আমার কোনো আত্মীয় স্বজন তেমন নেই। সরকারে যদি আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিয়ে যাওয়ার মতন, তাহলে ওখানে আমরা যেতে পারি আর কি। বর্ষাকাল হইলে আমাদেরকে মাইকিং করে নেমে যেতে বলতে নিজের জায়গা বাড়ি রেখে কই যাব। সংশ্লিষ্টরা বলছেন যেসব এলাকায় পাহাড় কেটে ঘরবাড়ি, রাস্তাঘাট, অবকাঠামো তৈরি করা হচ্ছে, সেসব এলাকায় পাহাড় ধসের ঘটনা বেড়েই চলছে। কোনো অবস্থাতেই পাহাড়কে কাটা যাবে না। বিশেষ করে যেসব এলাকায় বাড়িঘর তৈরি করার জন্য পাহাড়ের পাদদেশকে কাটা হচ্ছে, ওইসব এলাকায় ব্যাপকভাবে পাহাড় ধসে ঘর বাড়ি, রাস্তাঘাট তথা মানুষের জীবন ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রশাসনের হিসেবে গেল 12 বছরে বান্দরবানে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে 118 জনের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে প্রবাসের খবর। মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর 2 আসনের সাংসদ শহীদুল ইসলাম পাপুল এবং তার কোম্পানির প্রায় 50 লাখ কুয়েতি দিনার, বাংলাদেশি টাকায় প্রায় 140 কোটি টাকা জব্দ করতে দেশটির কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করেছেন পাবলিক প্রসিকিউটর। কুয়েতের প্রভাবশালী পত্রিকা আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে পাবলিক প্রসিকিউটর কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছেন যাতে ওই অর্থ অন্য কোথাও পাচার না হতে পারে।
এছাড়া সরকারের কৌঁসুলিরা মনে করছেন পরবর্তীতে এটি মামলার প্রমাণ হিসেবে তাদের জন্য জরুরি। এদিকে কুয়েত সরকারের 3 কর্মকর্তা পাপুল মামলায় সরকারি কৌঁসুলির কাছে জবানবন্দি দিয়েছেন। এই মাসের প্রথম সপ্তাহে মানব পাচার, ভিসা বাণিজ্য, অর্থ পাচার সংক্রান্ত অপরাধে পাপুলকে গ্রেপ্তার করে কুয়েত পুলিশ। করোনা পরিস্থিতিতে সুইজারল্যান্ডের জুরিখে স্বল্প আয়ের মানুষের মধ্যে খাদ্যদ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করছে বিভিন্ন সংগঠন। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক বাকিউল্লাহ খান। জুরিকে ইনকন্ট্র এবং ফুড কেয়ার সহ আর অন্যান্য মানবিক সংগঠনগুলো প্রতি শনিবারই আসলে সেই অন্তত 1500-র মতো খাবারের প্যাকেট তারা আসলে সরবরাহ করে থাকে স্বল্প আয়ের মানুষের মধ্যে, বিশেষ করে জুরিকের লং স্ট্রিটে, যেখানে সাধারণত সেই যৌনকর্মী, ড্রাগ অ্যাডিক্টেড, ভবঘুরে সহ আরও অল্প আয়ের যে সমস্ত মানুষগুলো আসলে এখানে থাকে তাদের মধ্যেই তারা এই ত্রাণগুলো আসলে বিতরণ করে থাকেন, আজও তাই করছেন। আমরা কথা বলছিলাম ফুড কেয়ারের সাথে, আসলে তারা কিভাবে খাবার আসলে সংগ্রহ করেন এবং কিভাবে তা আসলে বিতরণ করেন। My name is Marcus Hoffman from Food Care. From Food Care. So Switzerland is the most richest country in the world. One of the most richest countries. No one would ever believe that this could happen here. But because many people lost their jobs and whatever, and or have no papers to be registered originally in Switzerland, it's a big problem now. How you find the poor people in Switzerland? Well, we never looked for them. They came to us, and at the moment, actually, we have around 2,500 households that we help them in to survive in. ইনকন্ট্রার আরও একটি প্রজেক্ট এখানে আসলে এবছর দেখা গেছে, সেটি হচ্ছে তারা আসলে সেই যৌনকর্মীদের দিয়ে যখন তাদের আসলে কাজ ছিল না, তারা মাস্ক তৈরি করেছিল। করোনা সংকটের সময় এখানে সুইজারল্যান্ডের যৌনকর্মীদের তেমন কাজই ছিল না, তখন আসলে আমরা একটা প্রজেক্ট হাতে নিই, তাদেরকে দিয়ে তৈরি করি মাস্ক এবং অন্য কিছু সেলাইয়ের কাজ। সেই মাস্ক এখন আমরা বিক্রি করে সেই অর্থ আসলে এই ত্রাণের কাজে ব্যবহার করছি, এবং কিছু অংশ এখানকার সেই ফায়ার সার্ভিসের লোকজন সেখানে বিনামূল্যে আসলে বিতরণ করছে। Die nimmt die Masken und gibt den Prostituierten eine Spende. Wir verkaufen sie nicht, es ist gegen Spende. যদি করোনা পরিস্থিতির কথা বলি, তবে সুইজারল্যান্ডে কিন্তু সেই জরুরি আইন বলতে আর বাকি কিছু নেই। এখানে 1000-এর মানুষের সমাবেশ, ইভেন্টসগুলো আসলে এই মুহূর্ত থেকে আসলে এখানে করা যাচ্ছে। স্বাস্থ্যবিধি এখানে মেনে চলতে হবে, তবে সেই 2 মিটার দূরত্ব বজায় রাখার যে নিয়মটি, সেটি কিন্তু 1.5 মিটার আসলে এখানে করা হয়েছে। 1000-এর উপরে যত বড় ইভেন্টসগুলো আছে সেগুলো করতে হলে আসলে অপেক্ষা করতে হবে সেই অক্টোবর পর্যন্ত। শীতে কাবু দক্ষিণ আফ্রিকা। গত 2 সপ্তাহে তাপমাত্রা নেমে এসেছে শূন্যেরও নিচে, ফলে ঠান্ডাজনিত সর্দি জ্বরে ভুগছেন অনেকেই। এর প্রভাবে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে বহুগুণে। দক্ষিণ আফ্রিকার করোনা পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নুরুল আলম। শীত বাড়ার সাথে সাথে দক্ষিণ আফ্রিকা বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 2 সপ্তাহে দেশটিতে তাপমাত্রা মাইনাসে নেমে আসে, ফলে ঠান্ডাজনিত সর্দি জ্বরে ভুগছেন অনেকেই। সর্বশেষ আপডেট অনুযায়ী দক্ষিণ আফ্রিকা মোট করোনা আক্রান্তের সংখ্যা 87,000-এর বেশি। মারা গেছে এখন পর্যন্ত 1831 জন, যার মধ্যে 3 জন বাংলাদেশি রয়েছেন। কমিউনিটি সূত্রে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 2 শতাধিক বাংলাদেশি করোনা পজিটিভ হয়ে বিভিন্ন হাসপাতাল এবং বাসাবাড়িতে চিকিৎসা নিচ্ছেন। একদিকে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, আর অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সরকার চতুর্থবারের মতো লকডাউন শিথিল করেছে। বলতে গেলে কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত সব ধরনের প্রতিষ্ঠান এবং ব্যবসা বাণিজ্য খুলে দেওয়া হয়েছে। এ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আতঙ্কিত এখানকার প্রবাসীরাও। সাইপ্রাসের করোনা পরিস্থিতি জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী মাহফুজুল হক চৌধুরী। সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে করোনা ভাইরাসের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 985 জন, মৃতের সংখ্যা 19 জন ও সুস্থ হয়েছেন 818 জন। সাইপ্রাসে বিগত 1 মাস ধরে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে চলে আসছে বলা যায়। বিগত 1 মাসে নতুন করে সংক্রমিত হয়েছে মাত্র 30 জন। সাইপ্রাস দীর্ঘ 2 মাস লকডাউন ছিল। লকডাউনের মধ্যে মানুষের কর্মব্যস্ততা, ব্যবসা বাণিজ্য সব কিছু স্থবির হয়ে পড়ছিল। মানুষের মধ্যে এক হতাশা কাজ করছিল।
যখন বিগত 1 মাস আগে লকডাউন পুরোপুরি খুলে দেওয়া হয় সাইপ্রাসে, মানুষের মাঝে সে আবার আগের কর্মব্যস্ততা ফিরে আসে। মানুষ আবার সেই আগের মতো এখানে চলাফেরা করতেছে, ব্যবসা বাণিজ্য সব কিছু আগের মতোই করতেছে। তো এখানে যে রেস্টুরেন্টগুলো আছে, সমস্ত রেস্টুরেন্টগুলো এখন এক ব্যস্ততময় সময় পার করতেছে। এবং সাইপ্রাসের মসজিদ, গির্জা, যে ধর্মীয় উপাসনালয়গুলি আছে, এগুলি সব খুলে দেওয়া হয়েছে। মানুষ আগের মতোই এখানে সমাগম হচ্ছে। তো সাইপ্রাসে এখন আর বোঝাই যাচ্ছে না যে নতুন করে করোনা ভাইরাসের প্রভাব পড়বে। তো এভাবে যদি চলতে থাকে, সাইপ্রাস যে একটা অর্থনৈতিকভাবে ধাক্কা খেয়েছিল বিগত 2 মাস লকডাউন থাকার ফলে, এটা হয়তো কাটিয়ে উঠতে পারবে বলে আশা করা যাচ্ছে। দীর্ঘ প্রায় 4 মাস পর পুরোপুরি লকডাউন মুক্ত হলো সৌদি আরব। সৌদি আরবের সর্বশেষ অবস্থা জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। প্রায় 4 মাস পর সৌদি আরবের একটি দিন কাটলো পুরোপুরি লকডাউন এবং কারফিউ মুক্ত। রিয়াদের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, বিভিন্ন এলাকার দোকানপাটগুলো খুলেছে, মানুষের কিছুটা আনাগোনা বেড়েছে। তাছাড়া এতদিন বন্ধ থাকা সেলুনগুলো এবং বিউটি পার্লারগুলো খুলেছে। বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং পার্কগুলোতে কিছু কিছু মানুষ রয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু কিছু শর্ত দিয়ে লকডাউন প্রত্যাহার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, লকডাউন তুলে নেওয়া হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু দিক নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। এছাড়া যে সমস্ত দোকানপাট রয়েছে বা বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোকে স্বাস্থ্যবিধি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। সৌদি আরবের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত 6 দিনে আজকে সর্বনিম্ন কিন্তু করোনা সংক্রমণের রেকর্ড করে বলেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। গত 6 দিন কিন্তু 4000-এর বেশি প্রতিদিন আক্রান্তের সংখ্যা দাঁড়াতো। আজকে কিন্তু 3300-র মতো আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুবরণ করেছে 36 জন। তো এই কারফিউ তুলে নেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বিদেশি বা সৌদি নাগরিকরা, এবং যারা ব্যবসা বাণিজ্য এতদিন নিয়োজিত ছিলেন তারাও বলছে যে এতদিন বন্ধ থাকার পরে এখন চালু হওয়াতে তাদের যে ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে নিতে পারবেন। এবং তারাও বলছেন যে অবশ্যই তারা স্বাস্থ্যবিধি মেনে, তাদের জীবনের কথা চিন্তা করে তারা স্বাস্থ্যবিধি মেনে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করবেন। অস্ট্রিয়ার নাগরিকদের বাংলাদেশ, চিলি এবং মিশরে ভ্রমণ সতর্কতা জারি করেছে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অস্ট্রিয়া সরকারি সংবাদ সংস্থা, অস্ট্রিয়া প্রেস এজেন্সি এবং অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও 24টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত জানিয়েছেন প্রবাসী সাংবাদিক হাসান তামিম। অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে তাদের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটি জানিয়েছে যে বাংলাদেশ, মিশর এবং চিলি এই 3টি দেশকে ভ্রমণ সতর্কতা জারি করেছে অস্ট্রিয়ার নাগরিকদের জন্য। এবং বিশেষ করে যে ভ্রমণ সতর্কতা 4র্থ পর্যায়ে ছিল, সেটি 6ষ্ঠ পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে, 6ষ্ঠ পর্যায়ে যে বিষয়গুলো বলা হচ্ছে যে সেখানে অস্ট্রিয়ার নাগরিক যারা আছে তারা অতি দ্রুত যাতে সেই দেশ ত্যাগ করে সেটি বলা হচ্ছে। এবং এই 6ষ্ঠ পর্যায়ে হচ্ছে যে সর্বোচ্চ সতর্কতা, যেটি অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটি জানা যাচ্ছে যে সর্বোচ্চ সতর্কতা যেটি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে সেটির কথা বলা হয়েছে। এবং অস্ট্রিয়ার নাগরিকদের সে দেশে ভ্রমণ করার কথা নিষেধ করা হয়েছে। এবং যেটি এখানকার সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, বাংলাদেশে যেটি দেখা যাচ্ছে যে সাউথ এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার মধ্যে ইন্ডিয়ার পরে অর্থাৎ ভারতের পরে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হটস্পট, করোনা ভাইরাস হটস্পট। দক্ষিণ এশিয়া কিন্তু দ্বিতীয় অবস্থানে রয়েছে। এবং সেখানে বলা হচ্ছে যে মার্চের পর থেকে কিন্তু আক্রান্তের সংখ্যা কমেনি, সেটিও কিন্তু এখানকার একটি স্থানীয় সংবাদ মাধ্যমে উঠে এসেছে। এবং বলা হচ্ছে যে লকডাউনে থাকার পরেও কিন্তু ধীরে ধীরে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই গতকালকে যেটি 4র্থ পর্যায়ে ট্রাভেল ওয়ার্নিং ছিল, যেটিকে বলা হয় ভ্রমণ সতর্কতা, সেটিকে উন্নীত করা হয়েছে 6ষ্ঠ ধাপে। অর্থাৎ অস্ট্রিয়ার নাগরিকরা যদি সেখানে থাকেন, অস্ট্রিয়ার যদি কোনো নাগরিক বাংলাদেশে অবস্থান করেন, তাহলে অতি দ্রুত যাতে বাংলাদেশ ত্যাগ করে সেটি কিন্তু এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি থেকে আমরা জানতে পারছি। এবং এখানকার বাংলাদেশ দূতাবাসের সাথে আমি কথা বলেছিলাম। এখানকার যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসের যিনি মিশন উপপ্রধান রয়েছে রাহাত বিন
করিম জামান ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে কথা বলা হচ্ছে এবং বাংলাদেশে যারা আটকা পড়েছে তাদের বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত নয়। আমি হয়তোবা কালকে এই বিষয়টি নিশ্চিত হতে পারবো। এখানকার যে রাষ্ট্রদূত রয়েছেন আবু জাফর, তার সাথে কথা বলে হয়তো জানতে পারবো। এবং বাংলাদেশ দূতাবাস থেকে কিন্তু এখানকার ভিয়েনার যে বাংলাদেশ দূতাবাস আছে, বাংলাদেশ দূতাবাস থেকে কিন্তু আটকে পড়া বাংলাদেশি যারা রয়েছেন অস্ট্রিয়াতে বসবাস করেন তাদেরকে নিয়ে আসার ব্যাপারে একটু কথাবার্তা চলছে। আশা করা যায় যে খুব শীঘ্রই এই বিষয়ে একটি নির্দেশনা পাওয়া যাবে বাংলাদেশ দূতাবাস থেকে। এবং সবকিছু মিলে বলা যাচ্ছে যে এখানকার যে ট্রাভেল ওয়ার্নিং যেটি দেওয়া হয়েছে সেটিতে বলা হচ্ছে যে নতুন করে বাংলাদেশ, মিশর এবং চিলি সহ মোট 23টি দেশের উপর কিন্তু ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সেটি কিন্তু এখানকার সংবাদ মাধ্যমে, এখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি থেকে। বছরের দীর্ঘতম দিনে দেখা গেল এবছরের প্রথম সূর্যগ্রহণ। 500 বছরের মধ্যে এবারই দীর্ঘতম সূর্যগ্রহণ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আংশিক এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে দেখা যায় পূর্ণ সূর্যগ্রহণ। এবারের গ্রহণ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা, জানাচ্ছেন নাহিদ জিহান। There are two parts to the moon's shadow. পৃথিবী, চাঁদ ও সূর্য একই সমান্তরালে এসে সৃষ্টি হয় সূর্যগ্রহণের। সূর্যকে চাঁদ পুরোপুরি ঢেকে দিলে তৈরি হয় আগুনের আংটি বা রিং অফ ফায়ার। আর এই দৃশ্য খুবই বিরল। প্রতি বছরে নিজস্ব অক্ষরেখায় ঘুরে পৃথিবী, চাঁদ ও সূর্য একই লাইনে এসে দাঁড়ালেও বছরের দীর্ঘতম দিনে এবারই সূর্যগ্রহণ ঘটেছে সবচেয়ে দীর্ঘ সময় ধরে। এবছরের সূর্যগ্রহণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার দেশগুলো এবং অস্ট্রেলিয়া থেকে আংশিক দেখা গেছে। তবে সূর্যগ্রহণ অনেকটা সময় ধরে দেখতে পান সৌদি আরব আমিরাত, ইসরায়েল ও আফ্রিকার ইথিওপিয়া ও কঙ্গোর বাসিন্দারা। আর দীর্ঘক্ষণের এবারের সূর্যগ্রহণ তাই অনেক বেশি তাৎপর্যপূর্ণ। সূর্যগ্রহণের সময় খাবার না খাওয়ারও রীতি রয়েছে। বিজ্ঞানী ও যুক্তিবাদীরা এই রীতির বিরোধিতা করলেও বিশ্বের অনেক দেশেই বিভিন্ন সংস্কার মেনে চলে এ সময়। আবার অনেকেই সূর্যগ্রহণের সময় বিভিন্ন ধরনের ধর্মীয় রীতির চর্চা করেন বিশেষভাবে। এদিকে করোনা মহামারীর মাঝে সূর্যগ্রহণকে ঘিরে তৈরি হয়েছে অনেক জল্পনার। ভারতের চেন্নাইয়ের পরমাণু বিজ্ঞানী ডক্টর কে.এল. সুন্দর কৃষ্ণা দাবি করেছেন সূর্যগ্রহণের পর পৃথিবী থেকে কমতে শুরু করবে করোনার প্রকোপ। করোনার উৎপত্তি ল্যাবরেটরিতে নয়, বরং একটি মহাজাগতিক ঘটনা বলে দাবি তার। গত বছর 26 ডিসেম্বর সূর্যগ্রহণের পর থেকে চীনে এই ভাইরাসের প্রকোপ বাড়তে থাকে। তাই পরবর্তী সূর্যগ্রহণ অর্থাৎ 21 জুনেই এই ভাইরাসের বিনাশ হবে বলে ধারণা তার। নাহিদ জিহান, নিউজ 24। শেষ করবো এখনকার সংবাদ আয়োজন।